বয়োজ্যেষ্ঠ এবং নিষ্ঠাবান কার্যকর্তা শ্রদ্ধেয় গোপেন্দ্র দাস মহোদয়, উপস্থিত আছেন আমাদের সামনু মণ্ডল কমিটির মাননীয় সভাপতি শ্রী বিপ্লব চাকমা মহোদয়, উপস্থিত আমাদের আরও একজন বরিষ্ঠ কার্যকর্তা এবং ময়নামা এলাকার লালছড়া এবং ময়নামা এলাকার প্রবীণ নেতৃত্ব, এই সামনু বিধানসভায় এলাকার এক সময় বাম বিরোধী আন্দোলনের মুখ্য সৈনিক ক্ষীরোদ বাসুদেব বর্মা মহোদয়, সাথে উপস্থিত আমার পূর্ববর্তী বক্তা মণ্ডল কমিটির নবনিযুক্ত সদস্য শান্তি বিকাশ দেওয়ান মহোদয় সহ এখানে যারা বড় অংশে আমার মাতৃশক্তি মা বোন যারা রয়েছেন, আমি সবাইকে অনেক অনেক নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই। এবং যারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ আজকে এই প্রতিবাদ মিছিলে, বিক্ষোভ মিছিলে আপনারা গণতন্ত্রকে রক্ষা করার জন্য, আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার উদ্দেশ্য নিয়ে যারা এসেছেন, সেই ষড়যন্ত্রকারী এবং আমাদের সংবিধানকে বুড়ো আঙুল দেখানো যারা রয়েছেন সিপিআইএম, সেই সিপিআইএমদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য যারা আপনারা এসেছেন, আপনাদেরকে সবাইকে গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমরা জানি গতকাল কমিউনিস্ট পার্টি যারা নিজেদেরকে বামপন্থী হিসেবে দাবি করেন, ওনাদের নেতৃত্বে সুদূর আগরতলার নেতা, ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকার চিফ এক্সিকিউটিভ মেম্বার পুরাতন, যিনি প্রাক্তন হয়ে গেছেন, যাদের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের মানুষ একসময় অতিষ্ঠ হয়ে গিয়েছিল, যাদের বঞ্চনার কারণে এই ত্রিপুরা রাজ্যের মানুষ শ্বাস ফেলতে পারছিল না, যাদের নির্যাতনের কারণে এই ত্রিপুরা রাজ্যের মানুষের বলার অধিকার খর্ব করে দেওয়া হয়েছিল, সেই নেতৃত্বরা গতকাল শৈলেখটা বাজারে এসে এই সামনু বিধানসভা এলাকা সহ বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন বিষয় এবং 48 করমছড়া থেকে কিছু লোক এনে, দুটিকানিক লোক, সদের সমতন লোক এসে, দুইটা বিধানসভার লোক এসে, সেই পুরাতন নেতৃত্ব যারা দীর্ঘ 25 বছর 35 বছর এই ত্রিপুরা রাজ্যকে শুষে খেয়েছিল, শোষণ করেছিল, তারা গতকাল আমাদের এই শৈলেখটা বাজারে এসে এই জায়গায় গতকাল একটা সভা করতে এসেছিলেন। এবং সেই সভা থেকে এই শৈলেখটাবাসীদেরকে ওনারা যে বক্তব্যটুকু বলে গিয়েছেন, এর মধ্যে প্রথম বক্তব্যটা হচ্ছে এসআইআর বা সিস্টেমেটিক ইন্টেনসিভ রিভিউ। এটা আমরা যে দান চাষ করি, দান চাষের এসআইআর নয়, এটা হচ্ছে প্রত্যেক বারের নেই, এবার হলে সম্ভবত 16তম, অর্থাৎ নির্বাচন কমিশন সারা ভারতবর্ষের নির্বাচনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিগত দিনে যেরকম ভাবে 16 বারের আগে 15 বার ওনারা সংশোধন করেছিলেন, এই ভোটার তালিকাটাকে সংশোধন করার চেষ্টা করেছিলেন, ঠিক তেমনি ভাবে এইবারে 16তম সংশোধন ওনারা করছেন। এটার নাম হচ্ছে এসআইআর, সিস্টেমেটিক অর্থাৎ সিস্টেমিক ইন্টেনসিভ রিভিউ। এই রিভিউর মাধ্যমে আমার পূর্ববর্তী বক্তা শ্রদ্ধেয় শান্তি বিকাশ দেওয়ান মহোদয় বলার চেষ্টা করেছেন যে এসআইআর এর মাধ্যমে নির্বাচন কমিশন কি কাজ চালিয়ে যাচ্ছেন। এসআইআর এর মাধ্যমে আমরা জানি বিহার প্রদেশে লক্ষ লক্ষ ভোটার, ফর্জি ভোটার দেখা গেছে, যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে ভারতবর্ষের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য, ভারতবর্ষের সার্বভৌমত্বকে খর্ব করার জন্য এবং এই দেশটাকে টুকরো টুকরো করার জন্য যারা ভারত সরকারের বিরুদ্ধে কাজ করে যায়, সেই সমস্ত ভারত বিরোধীরা ইভেন শুধুমাত্র বাংলাদেশ নয়, পাকিস্তান থেকে এসে ওনারা আজকে ভারতবর্ষের নির্বাচন কমিশনের তালিকায় নিজেদের নাম লেখাচ্ছেন। আপনারা বলুন, এই সমস্ত অবৈধ যারা বিদেশি, যারা বিদেশ থেকে এসে ভারতবর্ষের বিরুদ্ধে কাজ করতে চায়, যারা ভারতবর্ষের সার্বভৌমত্বকে নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া তার দরকার কি না? বলুন একবার, দরকার আছে কি নেই? অবশ্যই দরকার। কারণ এখানে আমরা জানি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন হয়েছিল
তখন ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ আমরা দেখেছিলাম জায়গায় জায়গায় মারামারি, জায়গায় জায়গায় বিদ্রোহ, এবং এই বিদ্রোহের মাধ্যমে ওনারা ভারতবর্ষটাকে অশান্ত করার অপচেষ্টা চালিয়েছিলেন। সেদিন যে সমস্ত লোকগুলো সেই ভারত সরকারের বিরোধিতা করতে এসেছিলেন, আমরা জানি তাদের মধ্যে বেশিরভাগ বিদেশি ছিলেন, এবং পরবর্তীতে প্রমাণিত হয়েছিল এই কদিন আগে বাংলাদেশের শেখ হাসিনাকে উৎখাত করার একটা যে ষড়যন্ত্র সারা আন্তর্জাতিক লেভেলে সেই পর্যায়ের ষড়যন্ত্র কিন্তু নরেন্দ্র মোদীজিকে এই ভারতবর্ষকে অশান্ত করার পরিকল্পনা, অপপ্রচার, ষড়যন্ত্র কিন্তু চালিয়েছিলেন বিদেশি শক্তিরা। যখন আমরা দেখেছিলাম কৃষক আন্দোলনের সময়, দিল্লির দাঙ্গার সময়, আমরা দেখেছিলাম গতকাল যে সমস্ত বামপন্থীরা এই বর্তমান নির্বাচন কমিশনের উদ্যোগকে অপপ্রচারে লিপ্ত হয়ে গতকালকে ভাষণ দিতে এসেছিলেন, ওনাদের মুখ থেকে আমরা একবারও শুনিনি দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গার নির্দোষভাবে যে সমস্ত মানুষদেরকে সেদিন খুন করা হয়েছিল, দিল্লির রাজপথ যখন বেআইনিভাবে বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল, সেই প্রতিবাদের কথা একবারও আমরা শুনিনি এই বামপন্থী বন্ধুদের কাছ থেকে। আমরা বিগত দিনে শুনতাম কংগ্রেস এবং সিপিআইএম এর যুদ্ধ, আর বর্তমানে দেখলাম ওনারা বাই বাই। বিগত দিনে আমরা দেখতাম কংগ্রেসের অনেক কর্মী সিপিআইএম এর দ্বারা খুন হয়েছিলেন, সিপিআইএম এর অনেক কর্মীও কংগ্রেসের দ্বারা খুন হয়েছিলেন, কিন্তু বর্তমানে ওনারা এক আত্মা, প্রাণ দুটো কিন্তু মনটা এক। ওনাদের যেমন শরীর দুটো আলাদা কিন্তু মনটা যেন এক, সেই পর্যায়ে ওনারা গিয়েছেন আজকে। বিগত দিনে যে সমস্ত কার্যকর্তারা ওনাদের সাথে চলার কারণে, ওনাদের কথা শোনার কারণে প্রাণ হারিয়েছিলেন, যে সমস্ত পরিবার সর্বশান্ত হয়েছিলেন, সেই সমস্ত পরিবারদের দরকার বর্তমানে সেই সমস্ত মুখোশধারী সিপিএম কংগ্রেসদের কাছ থেকে জবাব চাওয়া, যে আপনারা সেদিন আমাদের কেন বিভ্রান্ত করেছিলেন, আপনাদের মধ্যে মিল কিন্তু আমাদের দিয়ে কেন আমাদের মাঝে লড়াই চালিয়েছিলেন, আমাদেরকে দিয়ে কেন খুন করেছিলেন, তার জবাব চাই। আমি যতটুকু জানি মানুষ নিজের ট্যালেন্টের পরিবর্তে তার যোগ্য সম্মান পাওয়ার দরকার কিনা, যদি দরকার হয় আজকে সুন্দর প্রশাসন চলছে, তাহলে কেন মানুষদেরকে বলুন দিয়ে বাড়ি বাড়ি আমরা সিপিআইএম এর সময়ে সবাইকে সমান করে চাকরি দিতে পারিনি, আমরা নিরপেক্ষভাবে মেধার ভিত্তিতে কাউকে চাকরি দিতে পারিনি, স্বজন পোষণ দলদাসের মাধ্যমে আমরা চাকরি দিয়েছিলাম, যে চাকরিগুলো দিয়েছিলাম সেগুলো ঘুষ নেওয়ার মাধ্যমে দিয়েছিলাম। বর্তমানে বিজেপির সরকার ঘুষ নেয় না, কোন সাধারণ পোষণ, কোন দলীয় নীতি নেই, যার যেরকম ট্যালেন্ট সেই রকম চাকরি পাচ্ছে। আমি সিপিআইএম এর হারমাত বাহিনীদেরকে বলতে চাই, দাদারা বিগত দিনে যে পাপ আপনারা করে গিয়েছিলেন সেই পাপের কথা ভুলে যান, অন্ততপক্ষে সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য বর্তমানে বিজেপি সরকারের যে সুন্দর যে প্রশাসন পরিচালনার সিস্টেম, এই সিস্টেমগুলো একবার মানুষদেরকে বলুন। শুধুমাত্র ভুল বলে, অপপ্রচার করে, ষড়যন্ত্র করে এই ত্রিপুরা রাজ্যের শাসনে পিছনের রাস্তা দিয়ে, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার অপচেষ্টা করবেন না। সারা লংতরাইগুলি থেকে 150 জন মানুষ এনে সৈনিকটা বাজারে একবার একটা সভা করতে পেরেছেন, মানে এই মনে করবেন না যে আপনারাই 2028-এ ক্ষমতায় এসে গেছেন। বাবা, এটা অনেক দূর। হারমাত বাহিনীরা মনে রাখবেন, এটা অনেক দূর। কারণ ভারতীয় জনতা পার্টির এই সভাতে যদি 10 জন মানুষ থাকে, তারা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে আসছেন। আপনাদের সময়ে 100 জন যদি থাকতো, তাহলে 100 জন থেকে 99 জন ছিল বাধ্য হয়ে ইনকিলাব জিন্দাবাদ করতে, এরকমের পার্সেন্টেজ ছিল বিগত দিনে। কাজে এই সামনে বিধানসভায় যে জিনিসগুলো আপনারা করতে দেব, এভাবে ভয় দেখিয়ে, বিভিন্নভাবে ধমকি দিয়ে, হুমকি দিয়ে আপনারা সেদিন আপনাদের নির্জীবতার পরিচয় দিয়েছিলেন, নির্জীবতার, অর্থাৎ প্রাণহীন ভাবে আপনারা সেদিন প্রশাসন পরিচালনা করেছিলেন। আর আজকে কল্পমোহন রজাপাড়া, যেখানে মানুষ হেঁটে যেতে সাহস করত না, সেই জায়গায় আজকে আমরা রাস্তা করেছি।
আপনাদের সিপিআইএম এর প্রাক্তন চেয়ারম্যান কল্পমোহন রাজা এখনো বেঁচে আছেন। উনি আমাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিয়েছেন। আমরা 35টা বছর বাবু 35টা বছর সিপিআইএম এর সরকার থাকার পরেও আমরা এই রাস্তা করতে পারিনি। আমার জন্মভূমি সেই আমার গ্রামে আমি রাস্তা নিয়ে যেতে পারিনি, কিন্তু তুমি এমএলএ হওয়ার পর, তোমার বিজেপি সরকার গঠন হবার পর আমার গ্রামে রাস্তা দিয়েছো, আমি তোমাকে ধন্যবাদ জানাই। এই কল্পমোহন রাজার বক্তব্য। আমি সিপিআইএম বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, সেদিন এই কল্পমোহন রাজার পাড়ায় রাস্তা নিয়ে যেতে পারেননি কেন? আজকে বর্তমানে যদি আমরা দেখি, সেই মানিদরের টপলাজয় চৌধুরী পাড়া 5.5 কোটি টাকার রাস্তা স্যাংশন হয়ে গেছে। অলরেডি টেন্ডার প্রসেস কমপ্লিট, বৃষ্টি শেষ হলে কাজ শুরু হবে। এই রাস্তা পায়ে হেঁটে যাওয়ার রাস্তা ছিল। আমরা প্রথমে বিজেপি সরকার আসার পর ব্রিক্সলিং এর রাস্তা করি, এখন সেটা পিচের রাস্তা হবে। বৃষ্টি শেষ হলেই কাজ শুরু হয়ে যাবে। এই রাস্তা আপনারা করতে পারেননি কেন? আজকে আমরা জানি শৈলকুপা থেকে সামনে যাওয়ার জন্য মাত্র একটা বিকল্প রাস্তা আমাদের এই রাস্তা। আমরা বিজেপি সরকার আসার পর সেই সামনুর লারাইকার বাড়ি পাড়া থেকে এইদিকে গাগড়াছড়া পর্যন্ত আমরা একটা বিকল্প রাস্তার স্যাংশন করেছি, যার কাজ ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে। অর্থাৎ শৈলকুপা থেকে সামনে যাওয়ার জন্য আগে ছিল একটা রাস্তা, বিজেপি সরকারের কল্যাণে, বিজেপি সরকারের সদিচ্ছার কারণে আগামী দিনে সামনে সনিকটা যাওয়ার দুটো রাস্তা আমরা পেতে যাচ্ছি। এটা কি উন্নয়ন নয়? বুকে হাত দিয়ে বলতে পারবেন এটা আপনাদের কাজ? মানিকপুরে আজকে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হচ্ছে। এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে 240 জন গার্লস, 240 জন বয়েজ স্টুডেন্টস তারা পড়াশোনা করার সুযোগ পাবে বিনামূল্যে। হোস্টেলের ফ্যাসিলিটি থাকবে, কাপড় চোপড়ের ফ্যাসিলিটি থাকবে। মানিকপুরের মতো জায়গা, যে জায়গায় একসময় আমরা ঘুমোতে পারতাম না উগ্রপন্থীদের কারণে, আপনাদের মদতপুষ্ট উগ্রপন্থীরা তখন আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতো। আমরা নিজে ভুক্তভোগী। আমি তখন ছোট ছিলাম। আর বর্তমানে সেই মানিকপুরের মতন জায়গায় একলব্য স্কুল হতে যাচ্ছে। এটা কি আপনাদের বাজেট ছিল? আমি প্রশ্ন করতে চাই সিপিআইএমদেরকে, আপনাদের সময়ে সারা ত্রিপুরা রাজ্যে একলব্যের সংখ্যা ছিল 4টি, বর্তমানে 18টি, আরো দুটো স্যাংশন এসে 20টির উপরে। এটা কি আপনাদের স্যাংশন, আপনাদের বাজেট? শুধু তাই নয়, শৈলিংটার কথা বলি। এখন যেহেতু শৈলিংটা এলাকাতে আমি বক্তব্য রাখছি, বলার জন্য অনেক রয়েছে। উপরে সব জায়গায় এখানে যারা বসে আছেন আপনারা জানবেন, রাস্তা হয়নি কোন এলাকা বিজেপির আমলে নেই। রাস্তা করা হয়নি গত 5 বছরে, গত 6 বছরে, 7 বছরে। কেউ বলতে পারবে না কোনো এলাকায় আমরা একটা রাস্তা করিনি বলে। আরো অনেক রাস্তা করার বাকি। তার মানে এই না যে আমরা সব কাজ করেছি, আরো কাজ করার বাকি। তার জন্য এই এলাকাবাসীর আশীর্বাদ চাই, আমরা যাতে নিরবিচ্ছিন্নভাবে কন্টিনিউয়াসলি আমরা যাতে উন্নয়নের কাজ করে যেতে পারি। আর এই কমিউনিস্ট যারা ইনকিলাব জিন্দাবাদ আমি খাবো তোমরা বাদ থিওরিতে প্রশাসন পরিচালনা করেছিলেন, যারা মানুষের প্রাণ কেড়ে নিতে কুণ্ঠাবোধ করতেন না, যাদের অপদস্থতার কারণে এই সামনে বিধানসভায় 2017-তে 2018 বিধানসভা নির্বাচনে